দাদা তুমি এখানে দাঁড়াও, আমি জিজ্ঞেস করছি। আচ্ছা, ওই যশ বোস কি আপনাদের এখানে ভর্তি আছে? আমাকে শবনম খাতুন ফোন করেছিল, উনিও এখানে আছেন নিশ্চয়? ওই যে বাড়ির লোক। এই তো রঞ্জা। রঞ্জা, শবনম কোথায়? জানিস কি খবর? হ্যাঁ দাদা, শুনেছি একটা স্ট্রং মেডিসিন দেওয়া হয়েছে, যদি জ্ঞান ফিরে এতেই ফিরবে। কিছু নাকি ওই ইন্টারনাল হ্যামারেজ মতো হয়েছে। ও মাই গড! ছেলেটা তো মেয়েটার কাছে এসেছিল, তাহলে এরকমটা হলো কি করে? আমি আজ হক কথা বলবো, যা সত্য তাই বলবো, সত্য বিনা মিথ্যা বলবো না। যশদাদাকে শবনম দিদি যদি ওইভাবে আঘাত না করতো, যশদাদার এই অ্যাক্সিডেন্ট হতো না। যশদাদা তো শবনম দিদির কাছে এসেছিল, শবনম দিদি তো দূর করে দাঁড়িয়েছিল। তোমাকে এখানে কথা বলতে কেউ বলেছে? সঙ্গে এসেছো বলে যে সব কথায় কথা বলতে হবে তার তো কোনো মানে নেই। আমি অনুমান করেছিলাম এরকম কিছু একটা হবে। আমার ছেলের জীবনের থেকে শবনমের ইগোটাই বেশি হলো। আমি ভাবতে পারছি না যে শবনমের জন্য এরকম একটা ঘটনা ঘটে গেল। যশ তো শবনমের জন্য পাগল, এটা তো সবাই জানে। আর শবনম তো জানতো যে যশ একদিন ওর কাছে ফিরে আসবে। তাহলে ওর কাছে নতুন এমন কি ঘটলো যেটা আগে কখনো ঘটেনি? আমার মনে হয় এইসব ব্যাপার নিয়ে আমার সাথে কথা বলে কোনো লাভ হবে না। তোমরা বরং ডাক্তারদের সঙ্গে কথা বলো। আমি এসব কিছু জানিও না, এসব কিছু বুঝিও না। আমাকে এসব বলে কি হবে বলো তো? আর আমার মনে হয় এই প্রশ্নগুলো করার এখন সময়ও নয় দাদা। কখন করব? যখন সবকিছু শেষ হয়ে যাবে তখন? আগে থেকে এটা ধরে নিচ্ছ কেন যে আরে বাবা, শবনম তো সেরমই একটা আমাদেরকে আভাস দিয়েছিল যে প্রচন্ড ক্রিটিক্যাল কন্ডিশন। আর এখন এখানে এসে দেখছি ও নামাজ পড়ছে, তার মানে ডাক্তারের উপর ওর আর ভরসা নেই। তাই আল্লাহর উপর এখন আস্থা রেখেছে। এর থেকে কি আমরা এইটুকু বুঝতে পারছি না এখানে কি ঘটতে চলেছে? যশ কোথায় রঞ্জা পিসি? যশকে কোথায় রেখেছে বলো? কোথায় যশ? কোথায় রেখেছে যশকে? তো চুপ, কোনো উত্তরই তো নেই। আমার ছেলেটা যদি কিছু হয়ে যায় না, আমি কিন্তু কাউকে রেয়াত করব না। আচ্ছা, আমাকে বলুন তো, যশকে যে ডক্টর অ্যাটেন্ড করছেন তাকে একটু ডাকবেন। ওখানে এখন নামাজ পড়া হচ্ছে। সবের মূলে এই মেয়ের জন্য আজকে আমার জীবনের এই পরিণতি হলো। আমি তো সরে গেছিলাম রঞ্জা পিসি, আমি তো সরেই গেছিলাম। তা সত্ত্বেও কেন যশকে ধরে রাখতে পারলো না? কেন যশের এত বড় অ্যাক্সিডেন্ট হলো? ওকে উত্তর দিতে হবে। রোহিণী, চেঁচিও না, এটা হসপিটাল, প্লিজ। আমার তো সব গেল, আমার তো আর কিছু বাকি রইল না। আমার তো সব শেষ হয়ে গেল। এরপর আমি চুপ করে থাকবো? আমি চুপ করে থাকবো? আমি আস্তে কথা বলবো, আর এই মেয়েটা ওর ইচ্ছে মতো যা খুশি তাই করে যাবে।
রোহিণী, দেশে আইন আছে, যে অন্যায় করবে তাকে শাস্তি পেতেই হবে। তুমি আগে থেকে এত উতলা হও না, আমরা তো এসেছি, আমাদের একটু খোঁজ খবর নিতে দাও। এই মেয়ে, আমার ছেলে অ্যাক্সিডেন্ট কি করে হলো বলো? তোমার কাছে এসেছিল কিন্তু। চুপ করে থাকো না প্লিজ, বলো। তোমার কাছেই তো ছেড়ে দিয়েছিলাম শবনম, সবটা ছেড়ে তো চলে গেছিলাম আমি। ধরে রাখতে পারলে না তুমি যশকে। আমার কাছে যখন ছিল অন্তত প্রাণটুকু তো রেখেছিলাম, বাঁচিয়ে রেখেছিলাম তো। যশকে ভাবে তুমি মেরে ফেললে শবনম, বাঁচিয়ে রাখতে পারলে না যশকে, সুস্থ রাখতে পারলে না তুমি। একটু শান্ত। আমি খালি একটা জিনিস জিজ্ঞেস করছি যে কিরকম ট্রিটমেন্টে কেন হচ্ছে, অন্তত সেটা বলো। চুপচাপ দাঁড়িয়ে নাকার মতো কাঁদছে। আরে বাবা, ডক্টর ব্যানার্জি কি, ডক্টর ব্যানার্জিকে কি একটু দয়া করে খবর পাঠানো যায়? ডক্টর ব্যানার্জি বললেন পেশেন্টের কন্ডিশন খুবই সিরিয়াস। উনি এই মুহূর্তে পেশেন্টকে ফেলে কিছুতেই আসতে পারবেন না। আপনাদের যদি কিছু জানবার থাকে তাহলে হসপিটাল কর্তৃপক্ষে যারা আছেন তাদের থেকেই জেনে নেবেন। ডাকুন তাহলে, তাদেরকে ডাকুন। যিনি সব ব্যাপারটা জানেন, কথা বলতে পারবেন আমাদের সঙ্গে, তাকে ডাকুন। শবনম, তুমি এটা কেন করলে? কেন তোমার কাছে আসার পরও যশকে এমন একটা অবস্থার মধ্যে পড়তে হলো? কেন কেন যশের অ্যাক্সিডেন্ট হলো বলো শবনম, বলো। আচ্ছা, তুমি যশের সঙ্গে মিসবিহেভ করেছিলে? শুধু শুধু ওকে দোষ দিচ্ছ কেন? শবনম যদি যশকে বাড়িতে না পাঠাতো তাহলে আর কেউ না হোক, এরা দুজন তো ওকে শেষ করে দিত। কি করেছে ও যশকে বাড়ি চলে যেতে বলেছে, আর তো কিছু করেনি। অ্যাক্সিডেন্ট তো যে কোনো ভাবেই হতে পারতো। যশ যখন গাড়ি চালাচ্ছিল তখন তো ওর সঙ্গে ছিল না, তাহলে কেন শুধু শুধু তোমরা ওকে দোষ দিচ্ছ? রঞ্জা পেশে তুমি অনেকক্ষণ ধরে অনেকগুলো বাজে কথা বলছো, তো প্লিজ এবার একটু চুপ করো। পরাগ, আমি কিন্তু তোমার পিসি হই, ভুলে যেও না। আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলবে। তোমাদের সঙ্গে ভদ্রতা করার সুযোগ তোমরা রেখেছো? ভদ্রতাই আমি দেখাবো, তোমাদের প্রত্যেকটাকে না আমি জেলে পুরেই ছাড়বো। শোনো বৌদি, যদি এই ঘটনায় আমার জেল হয় তবে হোক। যদি আমার জেল হওয়ার বিনিময়ে যশ ভালো হয়ে ওঠে, এটাই আমার কাছে বড় পাওয়া। শুধু জেল কেন, আমি প্রাণ বিসর্জন দিতে রাজি আছি। আমার কি, আমার তো বয়স হয়ে গেছে। যশ একটা বাচ্চা ছেলে। যদি আমার প্রাণের বিনিময়ে যশ প্রাণে বেঁচে ওঠে, আমি আর কিচ্ছু চাই না। হোক জেল, আবার হোক। কি ব্যাপার বলুন তো, কি ব্যাপার? পেশেন্টের এই হাল হয় কি করে? আফটার ট্রিটমেন্ট পেশেন্টের এরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে গেল, আর আপনারা একটা বড় হসপিটালে রেফার পর্যন্ত করেননি? দেখুন, ওনাকে রেফার করার উপায় ছিল না আমাদের। পেশেন্টের এমনই ক্রিটিক্যাল কন্ডিশন, ওনাকে যদি রেফার করতে যেতাম তাহলে উনি রাস্তায় ডেড হয়ে যেতেন। সেই কারণে ডক্টর ব্যানার্জি ওনাকে সাবধানে ট্রিটমেন্ট করেছেন। উনি তো আমাদের সঙ্গেই ছিলেন, উনি তো সবই জানেন। উনি কিছু বলছেন না কেন? ডক্টর ব্যানার্জি ওনাকে বন্ডে সই করিয়ে পেশেন্টের ট্রিটমেন্ট করেছিলেন।
বন্ডে সই কে? তুমি বন্ডে সই করেছো যশের হয়ে? কোন অধিকারে? যে কেউ এসে যদি বন্ডে সই করে সেটা আপনারা অ্যাকসেপ্ট করেন? এই প্রথম শুনলাম আমি কথাটা। যে কেউ কেন? উনি তো বলেছেন উনি তো পেশেন্টের স্ত্রী। কি? তুমি এই কথাটা বলেছো? তোমার সাহস কি করে হয় এই কথাটা বলার? শুনুন, এটা মিথ্যে কথা। ও কেউ নয়। যশের স্ত্রী আমি। আমার সঙ্গে যশের কয়েকদিন ধরে সমস্যা চলছিল, তাই জন্য আমি বাপের বাড়িতে গিয়েছিলাম। তার মানে এই নয় যে এরই মধ্যে কেউ মিথ্যে স্ত্রী বলে নিজেকে দাবি করতে পারে, বন্ডে সই করে দিতে পারে। এগুলো সম্পূর্ণ বানানো কথা, মিথ্যে কথা। এই মেয়েটার জন্য না আমার জীবনটাই শেষ হয়ে গেল। আমার সংসার, আমার যশের সঙ্গে সম্পর্ক, আমার জীবন তছনছ করে দিল এই একটা মেয়ে। এই একটা মেয়ে। দেখো আঙ্কেল, এবার দেখো বিশ্বাস হবে তোমার কিছু? মানবে তুমি না মানবে না? এখনো মানবে না। আজ ওর একদিন কি আমার একদিন, এক চড়ে না। খবরদার বৌদি, ওর গায়ে হাত তোলার আগে তুমি 10 বার ভাববে। তুমি কার গায়ে হাত তুলছো? তোমার যত ক্ষমতাই থাক, তোমার যত আধিপত্যই থাক না কেন, এটা কিন্তু আমাদের এলাকা। শবনমকে এখানে অনেক বেশি লোক চেনে। কোনোভাবে যদি আমাদের গ্রামের লোকেদের কানে খবর পৌঁছে যায় না যে তুমি শবনমের গায়ে হাত তুলেছো, প্রচুর লোক এসে তোমাদের হাসপাতালে ত্রিসীমানার বাইরে বার করে দেবে। এটা মেনে নিতে পারবে তো? ভালো লাগবে তোমাদের? ভিজে বিড়ালের মতো চুপ করে আছে, একটা উত্তর নেই কিন্তু। কোন অধিকারে এই মিথ্যে কথাটা লিখেছো? কোন অধিকারে বন্ডে সই করেছো তুমি? পরাগদা, তুমি কিছু বলবে না? কিছু করবে না? থানা পুলিশ কিচ্ছু হবে না? এই অন্যায়টার এগেইনস্টে কোনো প্রতিবাদ হবে না তো? থানায় তো যাবোই, থানায় আমাকে যেতেই হবে, কিন্তু তার আগে আমি একবার যশের কন্ডিশনটা জেনে নিতে চাই। ও এত বড় একটা মিথ্যে লিখবে আর ও কি ভেবেছে পার পেয়ে যাবে? কিছুতেই নয়, থানায় আমি যাবোই। আমি কোনো মিথ্যে লিখিনি। যা লিখেছি সবটাই সত্যি। ধর্ম তো রোহিণীদির আগে আমিও স্ত্রী। ও নিজের রক্ত দিয়ে আমাকে সিঁদুর পরিয়েছে। আর সেটা আমার জীবনে সব থেকে বড় সত্য। আর এটা জজদার জীবনেও সব থেকে বড় সত্য। জজদা সুস্থ হয়ে উঠলে তোমরা না জজদাকে জিজ্ঞেস করো। এসব অবান্তর কথা কেন বলছো? হ্যাঁ, তোমরা দুজন কবে কোথায় কি করেছো তার জন্য তুমি এখন বলছো যে তুমি যশের এখন স্ত্রী? তুমি তো ভালো করেই জানো যে যশ এখনো ডিভোর্স পায়নি, আইনত এখনো রোহিণী ওর স্ত্রী। কেউ একসঙ্গে থাকলেই তার স্ত্রী হয়ে যায় না। থাকলে মানে? আরে বাবা, ওদের তো আইনি মতে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। রেজিস্ট্রি ম্যারেজ যদি হয়ে থাকে তাহলে তো তার কপি নিশ্চয়ই থাকবে। দেখাতে বলুন সেই কপি।
কেন দেখাবো? কোন অধিকারে দেখাবো? আমি তোমার জন্য কি নিজের কাছে সবসময় বগলে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে ঘুরি, রেজিস্ট্রি সার্টিফিকেট নিয়ে ঘুরি আমি? আর তোমাকে দেখাতে যাবোই বা কেন? আমার কোন দায়টা আছে তোমাকে দেখানোর? আমার সত্যি তোমার কাছে প্রমাণ করার কোন দায় আছে আমার? রোহিণী দি, শোনো, জজদার অবস্থা খুব খারাপ। আমার মনে হচ্ছে জজদাকে ইনজেকশনটা পুশ করা উচিত। হ্যাঁ, জজদাকে ইনজেকশনটা পুশ করলে হয়তো জজদা কোল্যাপস করে যেতে পারে, আর না করলেও হয়তো জজদাকে আমরা হারাতাম। তাই একজন ডাক্তার হিসেবে আমার মনে হয়েছে যে ওষুধটা জজদাকে দেওয়া প্রয়োজন। আর শুধু ডাক্তার হিসেবে নয়, স্ত্রী হিসেবেও আমি মনে করেছি যে জজদাকে ওষুধটা প্রয়োগ করা প্রয়োজন। তাই আমি করেছি। তোমাদের যদি কারোর চ্যালেঞ্জ করার থাকে তাহলে করো। কিন্তু আপাতত জজদা অসুস্থ, জজদাকে আমার সুস্থ করা প্রয়োজন। তাই এই সময় আমাকে দয়া করে বিরক্ত করো না। শবনম, স্যার, আমার ছেলে কেমন আছে? বলুন, কিছু বলুন প্লিজ, কিছু তো বলুন। ডাক্তারবাবু, আপনি তো যশকে দেখেছেন, বলুন না কেমন আছে ও? হ্যাঁ, আমি আর শবনম যৌথভাবে ওর চিকিৎসা করেছি। এখন শুধু এটুকু আমাদের বলুন যে যশ কেমন আছে, কেমন আছে যশ ডাক্তারবাবু? আমাদের আর কিছুই করার নেই। হি হ্যাজ এক্সপায়ার্ড। বৌদি, আমি চালিয়ে শেষ করে দেবো আমার ছেলেকে। বৌদি শান্ত হও, বৌদি শান্ত হও তুমি। আপনি স্বামীকে জীবিত চাই, আমার স্বামীকে জীবিত চাই, রাইট নাও, এখন চাই। হতে পারে না এটা, আপনারা এটা করতে পারেন না। আমি আপনাদের সবাইকে জেলে পুরতে পারি, সবাইকে জেলের গাড়ি টানতে পারি, আপনি জানেন। আমি শবনমকে ছেড়ে দেবো না কখনোই। শবনমের জন্য এরকম হলো, আমার এত বড় ক্ষতি হলো শবনমের জন্য। কি ভেবেছেন বলুন তো? কি ভেবেছেন আপনারা? ছেড়ে দাও বাবু, ছেড়ে দাও আমাকে। কি ভেবেছেন আপনারা? হ্যাঁ, একটা মিথ্যা বন সই করে আমার ভাইটাকে মেরে ফেলবেন আপনারা? হ্যাঁ, আপনাদের হসপিটালে না সারা তালা লাগিয়ে দেবো আমি। শান্ত শান্ত। পরাগ, আমি এদের শাস্তি চাই। আমি ওই মেয়েটার ফাঁসি চাই। তুমি থানায় ফোন করো, এরা মিথ্যে কথা বলছে। প্লিজ পরাগ। ফুলকাকি শোনো না, মিথ্যে কথা বলছে পরাগ। ফুলকাকি আমি এখনো বেঁচে আছি। ফুলকাকি, আমি আমার ভাইয়ের মৃত্যুর আমি আছি তো। আমি শেষ থেকে ছাড়বো। আমি প্রতিবাদ আমি করবই প্রতিবাদ। যশ, 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 ও জজদা, ও জজদা, ও জজদা, জজদা সারা দাও না জজদা। জজদা, তুমি এভাবে চলে যেতে পারো না জজদা। তুমি চলে গেলে শবনম দিদিও চলে যাবে, ধরে রাখা যাবে না জজদা।
চলে যেও না। এই শবনম, শবনম, শবনম তুই কি করছিস? শবনম যে চলে গেছে সে আর কোনোদিন ফিরে আসবে না। অসম্ভব লজ্জা পিসি, ছেড়ে চলে যাওয়াটা এত সহজ নয়, এত সহজ নয় ছেড়ে চলে যাওয়া। ও শুধু আপনার অভিমানটুকুই দেখলো, আমার মুখের কথায় বিশ্বাস করলো, আমার মনের কথাটা শুনলো না রঞ্জা পিসি।